আসসালামু আলাইকুম বন্ধুরা। ইনভার্টারটি নষ্ট ছিল, এই যে এই ইনভার্টারটি মডেলটি দেখুন, এটি নষ্ট ছিল। তো এটাতে আমরা অনেক কিছু নষ্ট পেয়েছি, যেমন আইসি, এখানে যে ছোট ছোট ট্রানজিস্টারগুলো, কিছু রেজিস্টর এবং মসফেটগুলো সবগুলোই কাটা। তো এটা আমরা কিভাবে ঠিক করলাম এবং আপনারা সেটা কিভাবে ঠিক করবেন, আমি ভিডিওতে যতটুকু পারি লাইভ কাজ করেছি এবং আপনাদের জন্য আপনাদেরকে যতটুকু পারি সহযোগিতা করতে, তথ্য দিতে। এবং এখানে দেখুন বন্ধুরা, আউটপুট ভোল্টেজ আসছে 221 ভোল্ট। দেখুন বন্ধুরা, 221.4 ভোল্ট এবং এসি ভোল্টেজ। তো এখানে 200 ওয়াটের লাইট দিয়েছি। এরকম ইনভার্টারগুলো যদিও এখানে 2000 ওয়াট লেখা থাকলে 2000 ওয়াট থাকে না, এগুলো 400-500 ওয়াট মতো হয়। তো বন্ধুরা, আমরা প্যাকেটটা খুলে দেখব যে প্যাকেটের মধ্যে ইনভার্টার এর সাথে কি কি পাঠিয়েছে এবং কি কি আছে ইনভার্টারের সাথে। এটা পাঠিয়েছে এক বড় ভাই অনেক দূর থেকে, উনিও টেকনিক্যাল কাজ করে আর কি। তো এটা আমি যথাসাধ্য চেষ্টা করব এবং পুরো ভিডিওটা আপনারা দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। আমি প্যাকেটটা খুলে নিচ্ছি। প্যাকেট মোটামুটি যথেষ্ট ভালোভাবেই পাঠিয়েছে। ইনভার্টারটি, এটার গায়ে লেখা আছে সোলার পাওয়ার ইনভার্টার 2000 ওয়াট এবং আউটপুট মডিফাই সাইন ওয়েভ। হ্যাঁ, এটা এইচ ব্রিজ আউটপুট, মেড ইন চায়না এবং এটার মডেল নাম্বার হচ্ছে এইটা। তো ইনভার্টার, প্রথমে আমি স্ক্রুগুলো খুলে ফেলি। আসলে উনি কীভাবে পাঠিয়েছে এর জন্য আমি একটা ভিডিও করে রাখছি। এটা হচ্ছে উপরের পার্ট এবং এখানে পলিথিনের মধ্যে কিছু আছে। পলিথিনের মধ্যে কোনো মসফেট নাই, এখানে যে হিটসিংগুলো দেখা যাচ্ছে আর যে মিকা পেপার, এখানে পেলাম মিকা পেপার এবং হিটসিং। তো ভাই এখানে রিলে দিয়ে কিছু একটা করেছিল সম্ভবত, এটা অটো সিস্টেম করেছিল সম্ভবত। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে পিসিবি সার্কিট সহ উড়ে গেছে, পিসিবি সহ উড়ে গেছে এবং মসফেট এখানে দুইটা মসফেট আছে, এছাড়া আর কোনো মসফেট নাই। এখানে অনেকগুলো জায়গা ফাঁকা আছে মসফেটের, বাট এখানে আমরা পেলাম দুইটা মসফেট। এখানে অনেক সুইচের যে কেবল এবং আউটপুট 20 ভোল্টের আউটপুট লাইন, এটা খুলে আলাদা করে। এই হলো ফাইনালি সার্কিট। এই হলো সার্কিটের এই পিসিবিগুলো উড়ে গেছে, যেগুলো পিসিবিগুলো একদম পেছনের দিকটা বেশ ভালো লাগছে, বাট এই দিকটা সার্কিটটা উড়ে গেছে। এখানে সাধারণত 35 কিলো হার্জ থাকে। হাই ফ্রিকোয়েন্সি তৈরি করা হয়েছে TL 494 দিয়ে এবং 50 হার্জ তৈরি করা হয়েছে সেম একই আইসি দিয়ে, মডেলটা ভিন্ন। এটা KA7500। তো এই দুটো আইসি প্রায় সেম। তো প্রথমে যেটা করব সেটা হলো এই মসফেট দুটো খুলে ফেলবো এবং দুটো খুলে PWM আইসি ঠিকঠাকভাবে কাজ করছে কিনা এটা দেখব। এখানে যে টোটম পোল ট্রানজিস্টার লাগানো আছে, ট্রানজিস্টারগুলো দেখব। এই যে এখানে টোটম পোল যে ট্রানজিস্টার আছে, ট্রানজিস্টারগুলো ঠিকঠাক আছে কিনা সেটা দেখব। এবং মসফেট এখানে সম্ভবত 4টা মসফেট ছিল, খুলে ফেলেছে। এখন 2টা মসফেট দেখতে পাচ্ছি। তো মসফেটগুলো আমি খুলে নিব, এখন খুলে এটার PWM সিগন্যাল আসছে কিনা সেটা দেখব। দেখুন, ক্যাপাসিটার ডিসচার্জ করার পরেও এই যে শর্ট দেখাচ্ছে, এই যে একটা নষ্ট পেলাম এবং এগুলো আমি দেখব। মনে হচ্ছে একটা ভালো আছে, আরও একটা মেপে দেখব। এটাও ভালো আছে। মসফেটের মধ্যে যে ক্যাপাসিটার থাকে, ক্যাপাসিটারগুলো ডিসচার্জ করে নিতে হবে। তো 2টা নষ্ট পেলাম, হাই ভোল্টেজ সাইডের যে 2টা নষ্ট পেলাম এবং আমার সন্দেহ হচ্ছে যে এই দুটো খুব বেশি সময় চলবে না। এই দুটো চেঞ্জ করে দেওয়া সবচাইতে ভালো হবে, কারণ এই দুটো মিটারে ভালো দেখাচ্ছে, বাট দুটোর উপরে সন্দেহ আছে, যার কারণে মসফেট সবগুলোই চেঞ্জ করে দিব।
অর্থাৎ এখানে হচ্ছে দুইটা 4টা মসফেট এবং এখানে হচ্ছে 4টা, মোট 8টা মসফেট লাগবে। তো সার্কিটটা এখন একটু ক্লিন করতে হবে। আমি থিনার দিয়ে এটার যে প্রাইমারি সাইড, এটা যে লো ভোল্টেজ সাইড, এটা এই দিকটা একটু ক্লিন করব। মসফেটগুলো খুলে নেওয়ার পর এইখানে যে রাংগুলো থাকে রাংগুলো তুলে নিলাম, এবং রাংগুলো তুলে নেওয়ার পরে এখানে থিনার দিয়ে একটু ভালো মতো জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করলে কাজ করতে ভালো লাগবে। এবং একটা তার যদি আরেকটা তারের সাথে লেগে থাকে তো সেটা খুব সহজে সেটা দেখা যাবে। অনেক সময় হয় কি, ঝালাই করতে গিয়ে একটা আরেকটার সাথে সংযুক্ত হয়ে যায়। তো আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজগুলো করবেন, তাড়াহুড়ো করে কাজগুলো করবেন না। তাড়াহুড়ো করে কাজগুলো করবেন না। আর এডিটিং করে স্টাইল করে ভিডিও করার ইচ্ছে আমার নাই। আমি এই যে কাজ করছি ভাই, কাজ করছি, কাজের ফাঁকে উপরে ক্যামেরা রাখা আছে, ক্যামেরায় ভিডিও হচ্ছে। আমি যেরকমভাবে এটা সার্ভিসিং করছি, এটা ঠিক করছি, এটাই হচ্ছে আপনার অরিজিনাল কাজ। এডিট করে ভিডিও মেকিং করে সব সময় আসলে নকলের মতো। তো আমি পাওয়ার সাপ্লাই থেকে সার্কিটে ভোল্টেজ দিচ্ছি মাত্র। পাওয়ার সাপ্লাই থেকে সার্কিটে প্রথমবারের মতো ভোল্টেজ দিচ্ছি, বিসমিল্লাহ। এটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ এবং পজিটিভ ভোল্টেজ। এবং পাওয়ার সাপ্লাই দেওয়ার সাথে সাথেই আমি একটা জিনিস খেয়াল করছি, সেটা হলো আমার পাওয়ার সাপ্লাইতে কোনো অ্যাম্পিয়ার কনজিউম করছে কি না। তো দেখলাম অ্যাম্পিয়ার কনজিউম করছে না। এবং এইখানে যে সুইচের যে লাইনটা আছে, এই সুইচের লাইনটা শর্ট করে দিতে হবে। সুইচের লাইন শর্ট করে দিতে হবে, কারণ সুইচ অন করলে ইনভার্টার চালু হবে। তো আমি সুইচটা এখানে পার্মানেন্টভাবে অন করে দিলাম, এটা রাং লাগিয়ে দিলাম, এখানে একটু রাং লাগিয়ে দিলাম, এটা পার্মানেন্টভাবে অন হয়ে গেল। তো এইবার আমরা সার্কিটে আবার লাইন দিচ্ছি। এবং এটাতে কোনো বার্জার স্পিকার নাই। বার্জারের জন্য সার্কিট তো ডিজাইন করা হয়েছে ঠিকই, বাট এখানে কোনো বার্জার নাই। আমি লাইন দিচ্ছি এবং লাইন দিয়ে সার্কিটের কোনো সেন্স দেখতে পাচ্ছি না। এখন ফিউজ কেটে গেছে কি না, এখানে আমি ফিউজটা চেক করছি, আমার ফিউজটা সন্দেহ হচ্ছে। ফিউজ কাটেনি, ফিউজ ঠিকঠাক আছে, কিন্তু সার্কিটে কোনো সেন্স পাচ্ছে না। এখানে আমি আবারও পজিটিভ এবং নেগেটিভ লাইন দিলাম, দিয়ে তারপরে মসফেটের 1 নাম্বার পিন মিটার গ্রাউন্ডের সাথে ধরতে হবে। গ্রাউন্ডের সাথে ধরে 1 নাম্বার পিনে 5 ভোল্ট করে থাকবে। এই ভোল্টেজটা জরুরি, এই ভোল্টেজটা আমাদের 1 নাম্বার পিনে 5 ভোল্ট। কোনো পিনে আছে, কোনো পিনে নাই, এরকম হচ্ছে। এখানে ফ্লাকচুয়েট করছে। আমি সরাসরি আইসি থেকে যদি এটা চেক করি, আইসির 9 নাম্বার পিন এবং 10 নাম্বার পিন থেকে, সরাসরি আইসি থেকে প্রথমে আমাদের এখানে যে আইসিটা আছে, আইসির ইনপুট ভোল্টেজটা চেক করে দেখতে হবে আইসির ভোল্টেজ ঠিক আছে কিনা। তো এখানে আমি ইনপুট ভোল্টেজ দিয়েছি 12.3 ভোল্ট, এবং আইসির 12 নাম্বার পিনে আপনার পজিটিভ ইনপুট হয়। এর আগে এটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম যে কোন পিনের কি কাজ। তো আইসির যে দেখুন, আমি যদি একটু কাছে করে দেখাই, এখানে ইনপুট সাপ্লাই ভোল্ট আছে কত, ইনপুট ভোল্ট আছে 12.3, এবং আইসির যে 12 নাম্বার পিন, 11-12 নাম্বার পিন, এখানে ভোল্টেজ দেখুন 0 ভোল্টেজ, এখানে 0 ভোল্টেজ। তো আইসির কোনো পিনেই কিন্তু ভোল্টেজ পাচ্ছি না।
কোনো পিনেই ভোল্টেজ পাচ্ছি না, এখানে মিলি ভোল্ট শো করছে। আইসিতে কোনো ভোল্টেজ নাই এবং আইসিটা গরমও হচ্ছে না। হ্যাঁ, তো আমরা এখন এই লাইনটা খুঁজে দেখবো যে এই 8 নাম্বার পিন এবং 12 নাম্বার পিন, 11 নাম্বার পিন, এখানে ভোল্টেজটা কেন আসছে না, কোনো লাইন মিসিং হলো কিনা, এটা আমরা এখন খুঁজে দেখব। তো বন্ধুরা এইখানে এই যে আপনার লাইন মিসিং ছিল, এই যে ডটগুলো আছে, দেখুন এই যে এখানে যে ছোট ছোট যে ছিদ্রগুলো আছে। তো আপনারা চাইলে এই 12 নাম্বার পিনের সাথে সরাসরি যে পজিটিভ লাইন দিয়েও দিতে পারেন, এবং এই যে এখানে যে লাইন আছে, লাইনটা মিসিং ছিল, তো আমি লাইনটা পেছন দিক থেকে ঝালাই করে দিলাম। তো এইবার এটা লাইন দিয়ে দেখব। লাইন দিলাম এবং ভালোই অ্যাম্পিয়ার নিচ্ছে, এত অ্যাম্পিয়ার নেওয়ার কথা না। পাওয়ার সাপ্লাই থেকে 300 মিলি অ্যাম্পিয়ার নিচ্ছে। তো 300 মিলি অ্যাম্পিয়ার এটা কিন্তু অনেক বেশি, 300 মিলি অ্যাম্পিয়ার নেওয়ার কথা না যদিও। তো 300 মিলি অ্যাম্পিয়ার নিচ্ছে, তাহলে হয়তো বা আইসিটা নষ্ট। আমি এই যে 12.1 ভোল্ট চলে আসছে এবং গেটে 8 ভোল্ট করে দেখাচ্ছে, এটাতে 8 ভোল্ট, অনেক বেশি ভোল্টেজ দেখাচ্ছে। গেট ভোল্টেজ অনেক বেশি দেখাচ্ছে এবং আইসিটাও বেশ হিট হচ্ছে, এটা অনেক হিট হয়ে গেছে। তো আইসিটা নষ্ট, যার কারণে হিট হচ্ছে। তো আইসিটা আমি চেঞ্জ করে দিব। এখানে এসএমডি আইসি লাগানো আছে, তো আইসিটা আমি এখন চেঞ্জ করব এবং আইসিটা চেঞ্জ করে দেখি এটা পিডব্লিউএম পালস আসছে কিনা। আইসিগুলো এখানে সরাসরি হট গান দিয়ে খুলবো না, আমি যেভাবে খুলি আপনারা কাজগুলো শিখে রাখুন, কাজে আসবে। এরকম শোল্ডারিং আয়রন লাগবে ছুচালো, হ্যাঁ, সামনের দিকটায় যে এরকম শোল্ডারিং আয়রন লাগবে, চ্যাপটা দিয়েও ভালো হয়, এগুলো দিয়েও হয়। এই যে এরকম করতে হবে, এই যে এরকম করতে হবে এবং এক পর্যায়ে আইসিটা খুলে যাবে। এই যে দেখুন বন্ধুরা, আমি সরাসরি লাইভ ভিডিও করে দেখাচ্ছি, আইসিটা কিন্তু খুলেছে, কোনো ধরনের আইসিটা নষ্টও হয়নি। হ্যাঁ, এটা খুব সুন্দরভাবে আবারও বসানো যাবে। এই যে দেখুন বন্ধুরা, আইসিটা আবারও বসানো যাবে, কত সুন্দর হয়ে খুলে গেল। এরকমভাবে খুলতে পারেন এবং এই জায়গাটা একটু ক্লিন করে দিতে হবে। এটা এত বাজেভাবে নষ্ট হয়েছে, আইসি সহ নষ্ট হয়ে গেছে। আইসিটা এমনভাবে শর্ট হয়েছে, আইসিটা প্রচুর হিট হয়, অ্যাম্পিয়ার টানছে 300 মিলি কারেন্ট। আমি পাওয়ার সাপ্লাই যেটা ব্যবহার করি, এটাতে ভোল্টেজ অ্যাম্পিয়ার ওয়াট মিটার লাগানো আছে। তো এটা ক্লিন করে নিলাম এবং এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, এখানে যে কাটা দাগ আছে, দেখুন এই যে এখানে যে কাটা দাগটা দেখতে পাচ্ছেন, এই যে এরকমভাবে কাটা দাগ, তার নিচে 1 নাম্বার পিন, 1 2 3 4 এরকম করে, আর এই পাশে আছে 8টা পিন এবং এই পাশে 9 10 11 এরকম করে 16 পর্যন্ত। তো এখানে 1 নাম্বার পিন হবে এবং এখানে 16 নাম্বার পিন হবে, এরকমভাবে আমরা এখন আইসিটা লাগাবো। এবং আইসি যেটা লাগানো ছিল এটা আপনার চায়নার কপি, এবং আমি যে আইসিটা দিচ্ছি এটা হচ্ছে ইউটিসি। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে অরিজিনাল চিপ, ক্যামেরা ক্লিয়ার হচ্ছে না। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ইউটিসি TL494, তো এটা হচ্ছে অরিজিনাল একটা আইসি। তো যেভাবে আমরা খুললাম ঠিক সেরকমভাবে এই চিপটা আবার লাগিয়ে দিব।
এখানে আইসিটা চেঞ্জ করলাম এবং টোটেম পোল যে ট্রানজিস্টারগুলো ছিল ছোট ছোট সাইজের, তো ছোট সাইজের এই টোটেম পোল ট্রানজিস্টারের পরিবর্তে আমরা বিসি 557 ব্যবহার করব এবং 547 ব্যবহার করব। আর পিডাব্লিউএম আইসি এটা লাগানোর পর এই যে এখানে ঠিকঠাক 38 কিলো হার্জ চলে আসছে। দেখুন বন্ধুরা, এখানে পিন নাম্বার 9, যেটা হলো পিন নাম্বার 9 এবং পিন নাম্বার 10, 9 এবং 10। এই যে দেখুন বন্ধুরা, 38 কিলো হার্জের পিডাব্লিউএম পালস সেটা চলে আসছে। তো এখন আমরা টোটেম পোল সার্কিটটা বানাবো এবং টোটেম পোল সার্কিটটা বানানোর পরে নতুন মসফেট লাগাবো। নতুন মসফেট লাগিয়ে এটার 300 ভোল্ট এখানে ওকে করব। 300 ভোল্টের ক্যাপাসিটার এটা কেমন জানি বাঁকা হয়ে আছে, তো 300 ভোল্টের ইয়াটা এখানে ওকে করে এরপরে আউটপুট যে 50 হার্জ, তো সেই 50 হার্জটা ঠিকঠাক করব। তো বন্ধুরা, এরপর আমি যে সমস্যাটা পেলাম সেটা হলো আইসি চেঞ্জ করেছিলাম। আইসি চেঞ্জ করার পরে আইসিটা প্রচুর হিট হচ্ছিল, যার কারণে আমি চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে দেখলাম কাজ হয় না, আইসি চেঞ্জ করে কাজ হয় না। পরে যেখানে যে ছোট ছোট যে ট্রানজিস্টারগুলো আছে এগুলো এনপিএন এবং পিএনপি ট্রানজিস্টার। তো এই ট্রানজিস্টারগুলোর নাম্বার হয় আপনার Y1 এবং Y2, অর্থাৎ এনপিএন এবং পিএনপি। তো এই ট্রানজিস্টারের পরিবর্তে আমি দেখুন বিসি 557 ট্রানজিস্টার ব্যবহার করেছি। বিসি 547 এবং 57 ব্যবহার করেছি। তো এইবার যদি আপনাদেরকে আমি একটু দেখাই যে এটার পিডাব্লিউএম যে পালস সেটা ঠিকঠাক হয়েছে কিনা, অর্থাৎ এইখানে এই যে দুইটা মসফেট এবং এখানে যে দুইটা মসফেট, 4টা মসফেটের যে গেট পালস সেটা যদি আপনাদেরকে একটু দেখাই, তো আপনারা এই যে গেট পালস দেখতে পাচ্ছেন যেখানে 38 কিলো হার্জ, 38.5 কিলো হার্জে চলে আসছে এবং আরএমএস ভোল্টেজ আছে 3 ভোল্ট। এই যে আরএমএস ভোল্টেজ আছে 3 ভোল্ট। তো যদি আমরা ডিসি ভোল্টেজ এখানে চেক করি, এখানে আরএমএস ভোল্টেজ আমরা 3 ভোল্ট দেখলাম এবং এখানে যদি আমরা ডিসি ভোল্টেজ চেক করি তাহলে ডিসি ভোল্টেজ এখানে আছে 4.8 ভোল্ট। হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে ডিসি ভোল্টেজ 4.8 ভোল্ট, এই অর্থাৎ 5 ভোল্ট। এই 5 ভোল্ট হচ্ছে সবগুলো পিনে থাকতে হবে, সবগুলো পিনে 5 ভোল্ট থাকতে হবে। যদি মসফেটের গেট পিনে এরকম 5 ভোল্ট থাকে, সবগুলোতে সমান সমান ভোল্টেজ থাকে, তাহলে আপনারা বুঝে নেবেন দেখুন 4.8 ভোল্ট। যদি এরকম সবগুলো পিনে এই ভোল্টেজটা থাকে, শুধু ভোল্টেজ যথেষ্ট না, অনেক সময় এমন ধরনের সমস্যা ত্রুটি হয়ে যায় আপনি ভোল্টেজ পাবেন কিন্তু সেখানে কোনো ফ্রিকোয়েন্সি থাকবে না, সেখানে কোনো পালস থাকবে না। এবং আপনি মাল্টিমিটার দিয়ে যদি ফ্রিকোয়েন্সিটা মেপেও বের করতে পারেন, তো সেখানে এই যে ওয়েভ, হ্যাঁ, এই ওয়েভটা দেখা যাবে ঠিকঠাক নাই। তো এজন্য আপনারা এই কাজগুলো করার সময় অবশ্যই অসিলোস্কোপ ব্যবহার করবেন। মিনিমাম 1-2 হাজার টাকা বা 3 হাজার টাকার মধ্যে যেগুলো পাওয়া যায় সেগুলো অন্তত ব্যবহার করতে পারেন। তো এইটার এই যে প্রাইমারি সেকশনটা আমার মনে হয় ঠিকঠাক হয়ে গেল। এখন মসফেট লাগিয়ে যে 300 ভোল্ট আসছে কিনা সেটা চেক করে দেখব, তাহলে এটার সঠিকটা জানা যাবে। তো আমি এখন ভিডিওটা কেটে দিব, কেটে মসফেট লাগিয়ে ঝালাই টালাই করে আমি আবার এই ভিডিওটা জোড়া লাগিয়ে দেবো। তাছাড়া হবে না, কারণ একটানা যদি ভিডিওগুলো বানাই, আমি 1 ঘন্টা ধরে কাজ করছি কিন্তু 1 ঘন্টা ইউটিউবে তো ভিডিও দেওয়া যাবে না, এরকম সম্ভব না। এজন্য যেগুলো প্রয়োজনীয় জায়গা সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব, যেগুলো আমি মডিফাই করছি সেগুলো দেখিয়ে দিব, তাহলে আপনাদেরও ফোনের এমবি নষ্ট হবে না, কাজটাও শিখে গেলেন। তো বন্ধুরা, আমাদের আসলে কত কি শেখার আছে তার কোনো শেষ নাই। তো আমি এজন্যই বলি আপনাদের যে অসিলোস্কোপ ইউজ করবেন। আমি এখানে একটা খুবই চমৎকার একটা ফল্ট ধরলাম এবং এটার সমাধানটা দেখলেও আপনাদের অনেক কাজে আসবে। দেখুন বন্ধুরা, এখানে যে আইসিগুলো চেঞ্জ করার পরে এবং টোটেম পোল যে সার্কিট এটা চেঞ্জ করার পরে, অর্থাৎ ছোটো ছোটো যে এসএমডি ট্রানজিস্টার ছিল এই ট্রানজিস্টারগুলো চেঞ্জ করার পরে আমি মসফেটের প্রাইমারি গেট ভোল্টেজ পেয়ে গেলাম। দেখুন এখানে 4টা মসফেটের, এই দেখুন 4.8 ভোল্ট, 4.8 ভোল্ট, অর্থাৎ 4টা মসফেটের গেট ভোল্টেজ ঠিকঠাক আছে। সাধারণত 5 ভোল্ট থাকে, অর্থাৎ এই যে 4.5 ভোল্ট থেকে 5 ভোল্টের মধ্যে থাকে। তো মিটারে ফলো করুন বন্ধুরা, এই যে দেখুন ভোল্টেজ কিন্তু সেম আছে 4.8 ভোল্ট, সবগুলোই একদম অ্যাকুরেট, এই যে দেখছেন অ্যাকুরেট। তো এইখানে যখন আমি ভোল্টেজটা মেপে দেখলাম মাল্টিমিটার দিয়ে, ভোল্টেজ তো ঠিক আছে, অর্থাৎ গেট ভোল্টেজ ঠিক আছে, কিন্তু এখন আপনি মসফেট লাগালেও কাজ করবে না, মসফেটগুলো হিট হবে। হ্যাঁ, মসফেট হিট হবে, অ্যাম্পিয়ার বেশি বার্ন করবে। তো এটার কারণ কি? এটার কারণ হলো এইখানে গেট ভোল্টেজ তো ঠিক আছে কিন্তু গেটের শেপ ঠিক নাই। যেমন এটা হচ্ছে একটা মসফেট, হ্যাঁ, এটা হচ্ছে একটা মসফেটের গেট শেপ, দেখুন স্কোয়ার, কি সুন্দর, এবং এটাও হচ্ছে স্কোয়ার। হ্যাঁ, এই যে এটাও হচ্ছে যে আপনার স্কোয়ার, কত সুন্দর দেখুন স্কোয়ার, কিন্তু এইখানের গেট শেপটা দেখুন, এখানে যে গেট শেপ সেটা দেখুন বেঁকে গেছে।
ফ্রিকোয়েন্সি কিন্তু ঠিক আছে, আপনি এটা মাল্টিমিটার দিয়ে কখনোই ধরতে পারবেন না। ফ্রিকোয়েন্সি এবং গেট ভোল্টেজ দেখুন, এবং গেট ভোল্টেজ কিন্তু ঠিক আছে, কিন্তু এখানে কি সমস্যা, এখানে হচ্ছে স্কোয়ার যে ফ্রিকোয়েন্সি পালস সেটা কিন্তু নাই। তো এজন্য আপনাদেরকে অসিলোস্কোপ ইউজ করতে হবে। অন্যগুলোতে দেখুন স্কোয়ার যে পালস সবগুলোতে আছে, দেখুন সবগুলোতে আছে, যতগুলো মসফেট সবগুলোতে যে 38 কিলো হার্জের যে পালস সেটা ঠিকঠাকভাবে আছে, দেখছেন, কিন্তু এইটাতে নাই। অর্থাৎ আপনি গেট ভোল্টেজটা তো আপনি ঠিকই পেয়ে যাবেন, কিন্তু এখানে যে গ্রাফিকভাবে যে আপনি দেখবেন পালস, সেটা কিন্তু সাধারণ মাল্টিমিটারে দেখতে পারবেন না। এই সাধারণ মাল্টিমিটারে দেখা যাবে না, যার কারণে আপনি রিপেয়ার করতে আরও বেশি কষ্ট হবে। তো এখানে যখনই আমি ডিএসও ব্যবহার করলাম, ডিএসও লাগিয়ে দেখলাম, এই দেখেন শেপটা দেখেন, এখানে হচ্ছে না, স্কোয়ার পালস সেটা হচ্ছে না। তো এর কারণ কি? এর কারণ হলো গেট রেজিস্টর কেটে গেছে। এই যে দেখুন, এর কারণ হলো এখানে গেটে যে রেজিস্টর দেওয়া আছে, এই যে দেখুন বন্ধুরা, এখানে যে গেটের সাথে যে রেজিস্টর দেওয়া আছে, গেট রেজিস্টর কাটা। অর্থাৎ রেজিস্টরের ওই পাশে যখন আমি ধরছি, এই দেখুন স্কোয়ার পালস চলে এসেছে, এই যে। আর রেজিস্টরের এই পারে যখন ধরছি এরকম, হ্যাঁ। তো ভোল্টেজ হচ্ছে লিকেজ, ওটা এমনভাবে লিকেজভাবে চলে আসে যে আপনি এখানে ভোল্টেজ পাবেন, সেম ভোল্টেজ পাবেন, কিন্তু কাজ হবে না। এই জন্য আপনারা অসিলোস্কোপ নিয়ে কাজগুলো করবেন। তো আমি এখানে এটা এই যে গেট রেজিস্টরটা চেঞ্জ করে দিলেই প্রাইমারি ওকে। এখন আমি মসফেট লাগাবো এবং মসফেট লাগিয়ে এখানে 300 ভোল্ট ওকে করব। রেজিস্টরগুলো চেঞ্জ করে দিলাম বন্ধুরা, দেখুন রেজিস্টরগুলো চেঞ্জ করে দিলাম। এই যে এখানে ছিল দুইটা রেজিস্টর এবং এখানে দুইটা রেজিস্টর, এগুলো সবগুলো চেঞ্জ করে দিলাম। এই যে দেখুন 22 ওমের রেজিস্টর, হ্যাঁ এই যে দেখুন বন্ধুরা 22 ওমের রেজিস্টর, এবং এটা হচ্ছে এটা ফল্ট ছিল, তো আমি সবগুলোই চেঞ্জ করে দিলাম, একই রকমের লাগিয়ে দিলাম। তো এইবার যদি আমি গেটে ধরে দেখি, এই যে দেখুন বন্ধুরা চলে আসছে, হ্যাঁ স্কোয়ার পালস চলে আসছে, এই যে। তো এটা হচ্ছে কোম্পানির তৈরি হলেও দেখুন এটা কিন্তু 100%। দেখুন বন্ধুরা, আমি একটা জিনিস দেখাই আপনাদের, এটা কিন্তু কোম্পানির তৈরি একটা ইনভার্টার। এটা কোম্পানির তৈরি হলেও এটা কিন্তু 100% মানে নিখুঁত করে বানাতে পারেনি। এই যে এত সুন্দর যে চায়নাদের, তারা কত উঁচু মানের পড়াশোনা তাদের, তারপরও দেখুন এটা নিখুঁতভাবে বানানো হয়নি, এখানে অনেকটা রিঙ্গিং থেকে গেছে। তো বন্ধুরা, আমরা ওইগুলো ভুল না ধরি, এটা ধরাটা উচিত হবে না। তো এটার যে পিডাব্লিউএম সেটা ঠিক হয়ে গেল, এখন মসফেট লাগানোর পালা। এবং আমরা একই সাথে 50 হার্জের যে পালস সেটা চেক করে নিতে পারি, যে আউটপুট সাইডের যে 50 হার্জ ফ্রিকোয়েন্সি থাকে সেটা চেক করে নিতে পারি। এখানে আমরা 1 নাম্বার পিনের সাথে ধরবো, মসফেটের সাথে, এবং এখানে দেখুন 53 হার্জ দেখাচ্ছে। তো এটা ফিক্সড 50 হার্জ ইনভার্টার না, এটা 53 হার্জ আসছে। তো এইটুক কোনো বিষয় না, এর জন্য কোনো সমস্যা হবে না। এটা এই যে 53 হার্জ আসছে, 53। তো আমরা মসফেট লাগিয়ে এটা পুনরায় মেপে দেখব যে মসফেট দিয়ে আমরা এসি কারেন্ট 220 ভোল্টে এটা কত পাচ্ছি। এই হলো। তো আমরা ইনভার্টারটিতে যা করলাম তা হলো রেজিস্টর চেঞ্জ করলাম, গেট রেজিস্টর কাটা ছিল চেঞ্জ করলাম, এবং টোটেম পোল সার্কিটের যে 4টা ট্রানজিস্টার ছিল, 4টার মধ্যে ট্রানজিস্টার 2টা ভালো ছিল, এই জন্য 2টা রেখে দিলাম এবং 2টা চেঞ্জ করলাম। আইসি নষ্ট ছিল, এবং আইসির যে ভোল্টেজ, অর্থাৎ আইসিতে যে 11 নাম্বার, 12 নাম্বার এবং 8 নাম্বার পিনের যে আপনার যে ভোল্টেজটা আসবে, সেই ভোল্টেজটা মিসিং ছিল। তো এই কাজগুলো করলাম, আর এখন মসফেট লাগানোর পালা, এবং ফাইনালি চেক দিয়ে এটা আপনাদের দেখানো হবে। এখন আমরা মসফেট লাগাবো লো ভোল্টেজ সাইডে, অর্থাৎ 12 ভোল্টের সাইডে মসফেট লাগাবো। তো আমি এখানে দেখুন সর্বোচ্চ কোয়ালিটি এবং একেবারে অরিজিনাল F1010 এই মসফেটটি ইউজ করব। তো এটা হচ্ছে খুবই ভালো একটা মসফেট, এবং আপনারা আইপিএসের যে কোনো মসফেট লাগাতে পারেন। আর আমার হাতে যেটি দেখছেন এটি যদি পান তাহলে এটি লাগাবেন। এটা ক্যামেরা ব্লার হয়ে গেল, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো এই মসফেটটি আমি এখন লাগাবো। প্রথমে আমি মাঝের পিন ঝালাই করব। প্রথমে মাঝের পিন ঝালাই করাটা সবচাইতে উত্তম, কারণ মসফেটগুলো আঁকাবাঁকা থাকলে সেটা ঠিক করে নিয়ে পরবর্তীতে ঠিক করার একটা সুযোগ থাকে। এইবার পিনগুলো আঁকাবাঁকা যদি থাকে তাহলে এরকমভাবে সোজা করে নেওয়া যায়।
এটাও কিন্তু একটা শিক্ষা ভাই, এই যে মধ্যেখানে পিন ঝালাই করে নেওয়া। এরপর ইচ্ছে মতো বসিয়ে দিলাম। এই শোল্ডারগুলো অবহেলা করবেন না, এগুলো খুব ভালোভাবে শোল্ডার করতে হবে, নয়তো পরবর্তীতে লুজ কানেকশন হবে। একটু ঠান্ডা হওয়ার জন্য সময় দিতে হবে, গরম হয়ে আছে, এটা ঠান্ডা হয়ে গেলে আমরা পাওয়ার দিব। কারণ মসফেট যখন গরম থাকে তখন এটা রেজিস্ট্যান্স অন্যরকম থাকে, এবং গরম অবস্থায় যদি এটাতে পাওয়ার দিই তাহলে আমি কিন্তু পাওয়ার দেওয়ার পরে গরম হচ্ছে কি না, ঠিকঠাক চলছে কি না, এগুলো বোঝা যাবে না। আর কোথাও সমস্যা আছে কি না জানি না। লাইন দিচ্ছি পাওয়ার সাপ্লাই থেকে 12 ভোল্ট। তো আমার পাওয়ার সাপ্লাইয়ের অ্যাম্পিয়ার কমানো থাকে, কারণ এই কাজগুলোতে আমি লাইন দেওয়ার সময় পাওয়ার সাপ্লাই থেকে অ্যাম্পিয়ার কমিয়ে রাখি। অ্যাম্পিয়ার বেশি দেওয়া থাকলে সার্কিটগুলো মানে ফেটে যেতে বেশি সময় লাগবে না, এবং স্বাভাবিক অ্যাম্পিয়ার নিচ্ছে। আমি পাওয়ার সাপ্লাইটি বন্ধ করে দিয়েছি কারণ এখন আমি ক্যাপাসিটার চার্জ হয়েছে নাকি এটা চেক করব। ক্যাপাসিটারে চার্জ হচ্ছে কি না, হ্যাঁ দেখুন বন্ধুরা, 200 প্লাস ভোল্টেজ ক্যাপাসিটারে, ডিসি ভোল্টেজ, তার মানে আমাদের ক্যাপাসিটারটি চার্জ হচ্ছে। তো এখন আমি এটা পার্মানেন্টভাবে লাগিয়ে রাখবো এবং ভোল্টেজটা চেক করব। এই যে এখানে দেখুন, এই যে পজিটিভ লাইন এবং এই যে নেগেটিভ লাইন, এটা পার্মানেন্টভাবে লাগিয়ে দিলাম সার্কিটের সাথে। এবং আমার পাওয়ার সাপ্লাই থেকে যে অ্যাম্পিয়ারটা নিচ্ছে, দুইটা ট্রান্সফরমার মিলে এবং টোটাল সার্কিট মিলে 388 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে স্বাভাবিক, এরকমই থাকে, যদিও আরও কমিয়ে দিতে পারলে এটা ভালো, বাট এটা আমাদের হাতে হাত নাই, এটা কোম্পানি পারবে। এই যে দেখুন বন্ধুরা, এখানে 300 ভোল্ট, 301 ভোল্ট। তো আমরা ইনপুট ভোল্টেজ দিয়েছি কত, আমাদের ইনপুট ভোল্টেজ হচ্ছে এক্স্যাক্টলি 12 ভোল্ট। দেখুন মিটারে ফলো করুন, একবারে 100% 12 ভোল্ট। এবং আমাদের এইখানে দেখুন এটা কত নিখুঁতভাবে ক্যালকুলেট করা আছে, দেখুন 300 ভোল্ট আউটপুট, একদম একেবারে মানে 300 ভোল্ট। হ্যাঁ, এই যে মিটারে ফলো করুন, 300 ভোল্ট। তো আমরা 300 ভোল্ট পেয়ে গেলাম, এবং লাইনটা খুলে ফেলে আমরা ক্যাপাসিটারের চার্জটাকে ডিসচার্জ করার জন্য আপনারা সোল্ডারিং আয়রন ব্যবহার করতে পারেন। সোল্ডারিং আয়রন এখানে ধরলেই চার্জগুলো ডিসচার্জ হয়ে যাবে। এই যে এখানে আয়রন পয়েন্টটা লাগাবেন, অর্থাৎ আপনাদের কাছে যদি লাইট থাকে, বাল্ব, ফিলামেন্টের বাল্ব, সেটাও লাগাতে পারেন। দেখুন 6 ভোল্টে চলে এসেছে, অর্থাৎ এই ভোল্টেজটা এখন নিরাপদ, 6 ভোল্টে কিছু হবে না। তো আলহামদুলিল্লাহ প্রাইমারি সেকশন ওকে, এবং মসফেট হিট হওয়ার কোনো প্রশ্নই আসে না, স্বাভাবিক চলছে। এইবার আমরা হাই ভোল্টেজ সাইডের যে মসফেট সেগুলো লাগিয়ে দেখব। তো আমার কাছে হাই ভোল্টের জন্য এখানে বড় সাইজের যে মসফেটগুলো দেখুন, এগুলো অরিজিনাল রিকন্ডিশন মসফেট, এগুলো আমরা ব্যবহার করব যেন এটা না কাটে, এটা যেন নষ্ট না হয়, এজন্য আমরা এরকম বড় সাইজের মসফেটগুলো ব্যবহার করব। আরেকটা বিষয়, যে বড় মসফেট ব্যবহার করলেই কি নষ্ট হবে না, না ভাই, এরকম না। আপনি এমন মসফেট বেছে নেবেন যেটার ভোল্টেজ রেটিং এবং অ্যাম্পিয়ার রেটিং ভালো, এবং রেজিস্ট্যান্স আরডিএস অনেক কম। আরডিএস যত কম হবে তত ভালো হবে,
তো আমি এটা পার্মানেন্টভাবে এখনই লাগাবো না, এটা পরীক্ষামূলকভাবে 4টা বাইরে থেকে লাগাবো, 4টা মসফেট এটা বাইরে থেকে লাগাবো। দেখুন কিভাবে লাগাচ্ছি। এটা আমি জাস্ট পরীক্ষামূলকভাবে করছি, টেস্ট করার জন্য। তো আপনারা এত বড় ট্রানজিস্টর লাগালে একটু সাবধানের সাথে লাগাবেন, যেন একটা পিনের সাথে আরেকটা পিন লেগে না যায়, বা মসফেটগুলো যেন গা ঘেঁষে না যায় একটার সাথে আরেকটা। অর্থাৎ ভালো কিছু করতে গিয়ে যেন এটা আরও ড্যামেজ করে ফেলবেন না। তো এখানে সব কিছু ঠিকঠাক মনে হচ্ছে। এই মসফেটগুলো অনেক ভালো এবং দামটাও অনেক বেশি। এই মসফেটগুলো এগুলো এই সব ছোটোখাটো সার্কিটের জন্য না, এটা বড় সার্কিটের জন্য। আমি এখানে ইউজ করছি যে ইনভার্টারটি যেন পরবর্তীতে এই মসফেটগুলো সহজে না কাটে। তো আমরা এখন লাইন দিব এবং লাইন দিয়ে এখানে এসি 220 ভোল্ট আসছে কিনা সেটা দেখব। তো সেটা দেখার আগে আমি লাইন দিয়ে দেখি এখানে শর্ট সার্কিট বা বেশি অ্যাম্পিয়ার নিতে থাকে কিনা। পাওয়ার সাপ্লাই থেকে লাইন দিচ্ছি। হ্যাঁ, এটা চালু হয়ে গেছে এবং অ্যাম্পিয়ার বেশি নিচ্ছে না। আমরা এসি লাইনটা চেক করবো আগে। এসি লাইন বলতে এসি কারেন্ট, সরি এসি ভোল্টেজ। এখানে আমরা দেখতে পাচ্ছি 244 ভোল্টেজ। হ্যাঁ দেখুন বন্ধুরা, 244 ভোল্টেজ। তো এখন ফিডব্যাক থেকে এই ভোল্টেজটা কমিয়ে দিতে হবে। অর্থাৎ বড় যে এখানে ক্যাপাসিটার দেখা যাচ্ছে, এই বড় ক্যাপাসিটারের সাথে পজিটিভ থেকে একটা রেজিস্টর থাকে। এই রেজিস্টর হচ্ছে ভোল্টেজ আপ এবং ডাউন করার কাজে ব্যবহার হয়। তো এই রেজিস্টরের ভ্যালু কম এবং বেশি করে এই ফিডব্যাকের যে ভোল্টেজ সেটা মডিফাই করা যায়। তো এটা এখন ফিটফাট করে নিব, এটা যেরকমভাবে ফিটিং করার করে নেব। এটা আর এগুলো আর দেখানোর কিছু নাই। হ্যাঁ, লোড টেস্ট করে দেখাবো একটু। এটা এই কেচিংয়ের সাথে বডির সাথে ইনস্টল করি, করে আপনাদের লোড টেস্ট করে দেখাবো এটা কতটুকু লোড নিতে পারে না পারে, আগের মতো ঠিকঠাক চলে কিনা, টেম্পারেচার ঠিক থাকে কিনা আর কি। দেখুন বন্ধুরা, এটা 200 ওয়াট লোড চলছে, এখানে 200 ওয়াটের বাতি জ্বলছে এবং আউটপুট ভোল্টেজ 220 ভোল্ট এবং মডিফাই সাইন ওয়েভ এখন সুন্দর চলছে। আচ্ছা, যেহেতু অনেকক্ষণ থেকে চালাচ্ছি, ধোঁয়া উঠছে এটা দিয়ে। এটা 200 ওয়াটের বাতি, যার কারণে এটা দিয়ে ধোঁয়া বের হয়ে গেছে, কারণ প্রচুর হিট হচ্ছে। তো এটা ফাইনালি লোড দিয়ে টেস্ট করা হলো এবং আগের থেকেও ভালো চলছে, কারণ এখন যে মসফেটগুলো লাগানো হয়েছে মসফেটগুলো অল টাইম ঠান্ডা থাকবে। আগে যে মসফেটগুলো লাগানো ছিল তার চাইতেও দ্বিগুণ ভালো মসফেট লাগানো হয়েছে এবং আউটপুট ভোল্টেজ 220 ঠিকঠাকভাবে আসছে।